বাঙাল পরিবারের ছেলে, মোহনবাগান জীবনে যাত্রা শুরু 1974 সালের 9ই মে আমি সই করেছিলাম। মোহনবাগানের ঘরের ছেলে হয়ে যাওয়া। না, ঘরে আমি এগুলো বিশ্বাস, তার প্রমাণ এখন পাওয়া যায়। এখন ক্লাবে গেলে তো কেউ গুরুত্ব দেয় না, কেউ কথা বলে না। সেই তো পরশুদিন ক্লাবে গেছিলাম, কেউ আমার সঙ্গে সেরকমভাবে কথা বলেনি। আর এখন তো রাজনীতির দল চালাচ্ছে, মোহনবাগান তো এখন রাজনীতি চালাচ্ছে। রাজনীতি যারা পচা রাজনীতি করে তারা এসে ক্লাব, মোহনবাগান ক্লাব চালাবে, অসম্ভব। মোহনবাগান ক্লাবের সেই ঐতিহ্য নয়। ঠাকুরের একজন মুচি বানোয়ারি লাল, তিনি তোমাকে বুট দিয়েছিলেন এবং তারপর তুমি খেলছিলে। না, এরকমই নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু দিয়েছি। উত্তম কুমার তোমার পাশে বসে বলেছিলেন, হ্যাঁ বলেছিলেন যে আমার জন্য কোথায়, এ তো দেখছি বাবলুর জন্য সবাই এসছে। বাবলুকে না, বলছি যে আমার চেয়ে সুব্রতর বেশি লোক। আমার কথাতে কিশোরদা মাঠে এসেছিল, মোহনবাগান বাসে ওরকে খেলা। তুমি কি প্রেম করেছো কখন? স্থানীয় মানুষরা অনেকেই ভালোবাসতো, অনেক মেয়েরাই ভালো। আমি 17 বছর 6 মাস ফুটবল খেলেছি একটা ক্লাবের জন্য। আমি তো কোনোদিন ক্লাব ছাড়িনি। আমাকে প্রচুর টাকার অফার ছিল, মোহনবাগান থেকে আমাকে আর কেউ অন্য কোথাও নিয়ে যেতে পারেনি। কিন্তু থেকে গিয়েও খুব একটা ভালো জায়গায় আছি তা বলতে পারবো। ইস্ট বেঙ্গলকে সেদিন কি বলেছিল মনে আছে? না, ইসমান আমায় বলেছিল কোথায়, আটকেও দিয়েছিল। আটকে মানে সই করাবে আমাকে, পরের দিন সই করাবে, কিন্তু আমি পালিয়ে গেছি রাত্রিবেলা। পালালে? হেডটা খুব দারুণ করে। ও হেডের প্রশ্ন, তার মানে পায়ে গোল করিনি? গোল আমি 58টা গোল করেছি বললাম। গোল আমি যেগুলো করেছি মোহনবাগানে যখন বিপদ সময় 5 গোল খেয়েছি, ইসমালে গেছে। ওই 5 গোলের ম্যাচটা কি হয়েছে? 5 গোল খেয়ে বেরোচ্ছ, সমর্থকদের কাছে তো 5 গোল খাওয়ার পর না, আমরা সেদিনকে অনেক রাতে বেরিয়েছিলাম, কারণ বেরোতে পারছিলাম না। বাবলু ভট্টাচার্য লিস্ট দেখে সেই লিস্ট ছিঁড়ে ফেলে দিল এবং বললো গেলে নয় সবাই ফ্লাইটে যাবে, নয় সবাই ট্রেনে যাবে। করেছেন, এটা একবার করেছিল। বিলের সাথে খেলবো, আমরা একটু তটস্থ ছিলাম যে ক গোল খাবো কে জানে, কিন্তু সেটা কিন্তু আমরা 2 গোলে জিতছি। ও চিমা খেলতে পারে, চিমা বড় প্লেয়ার, সব ঠিক আছে, কিন্তু খেলায় আমাদের মোহনবাগান ইসমল খেলায় খুব একটা সুবিধা পাবো। ও না এমএকেও পারেনি। মজিদ বাস্কার একটু আর্টিস্টিক ফুটবলার ছিল, ফাইনাস, ওকে মারধর না করলে আমরা আটকাতে পারবো না। ওরা বা আমি যা বলতাম শুনতো। ইসমল খাবে তো সাপোর্টার বলো আর তুমি অফিসিয়াল বলো, খুব ভালো ব্যবহার করেছি। আমি সেই অনুযায়ী সাফল্য দিতে পারিনি। সুনীল ছেত্রীরও উত্থান মোহনবাগান ক্লাবে তোমার হাত। প্রথম দিন এসেই একটা চাইনিজ বলি মারছে, মানে শান্তবার বলি, আমরা সেটা ভালো, একে নিয়ে নাও। প্রথম জানতে পারলে যে সুনীল তোমার মেয়ের সঙ্গে প্রেম করে। তো আমি এইসব নিয়ে ভাবিনি। আমি ভালো ছেলে হলে পরে ঠিক আছে, সমর্থক না থাকলে আমার কোনো ভ্যালু নেই। তো খেলছি যে ক্লাবটা, সেই ক্লাবটা হয়ে প্রাণ দিয়ে দাও, এই হচ্ছে একটা মানসিকতা। মনে মোর পাখি আর গান গান, তাই ঝিরি ঝিরি হাওয়ায় দোলা দিয়ে যা। নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হীরক। প্যারালাল স্পোর্টসের বিশেষ সেগমেন্ট প্যারালাল আড্ডা, আর প্যারালাল আড্ডায় আমরা কথা বলি ক্রীড়াবিদদের সঙ্গে। আজকে যে মানুষটার সঙ্গে কথা বলবো, সে মানুষটা শুধু ক্রীড়াবিদ বললে ভুল হবে। সে মানুষটা ভারতীয় ফুটবলের আইকন, ভারতীয় ফুটবলের একটা স্তম্ভ। ভারতীয় ফুটবল হয়তো তার নামটাই যথেষ্ট। তিনি হচ্ছেন সুব্রত ভট্টাচার্য। মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। বাবলুদা, প্রথমে প্যারালাল স্পোর্টসে তোমাকে স্বাগত। বাবলুদা, জিজ্ঞাসা করব, ফার্স্ট প্রশ্ন, কেমন আছো তুমি? না, ঠিক আছে, ভালো আছি, কোনো অসুবিধা নেই, তো সব ঠিক আছে। বাবলুদা, একদমই ভারতীয় ফুটবল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্টারডাম কাকে বলে? একজন মানুষ যেখানেই যাচ্ছে, ফুটবলের ক্ষেত্রে যেখানেই যাচ্ছে, বাবলুদারকে নিয়ে উচ্ছ্বাস, উন্মাদনা। এই বাবলু ভট্টাচার্য এটাকে কেমনভাবে উপভোগ করে? এবং বাবলুদা এইটা প্রশ্ন না, যে মানুষের যে ভালোবাসাটা আছে, এটা তো আমার ফুটবলকে ঘিরেই আছে ভালোবাসা। সুতরাং মানুষের এই ভালোবাসাটা আমাকে উৎসাহিত করে নানান দিক থেকে, এটাতেই আমি খুশি। একদমই। আমি যদি শুরুতে আসি, শুরু হয়েছিল শ্যামনগর থেকে গলফ গ্রিন। এই যে যাত্রাপথটা, হয়তো গুগল ম্যাপ দেখলে 100 কিলোমিটারেরও একটু হয়তো কম হবে, কিন্তু এই পথটা চলতে যে খাটনিটা তোমাকে করতে হয়েছিল শুরুর দিকটা, কিভাবে বলবে? শুরুর দিকটা না, বেসিক্যালি গলফ গ্রিনে আমি এসছি, এটা হচ্ছে 78-এ এসছি। 78-এ এসছি। আমি একা ছিলাম। 78-এ আসার পরে আমি এখানে আমায় যতীন চক্রবর্তী একটা ফ্ল্যাট দিয়েছিল। প্রথমে ফ্ল্যাট ছিল, তারপরেই বাড়ি করি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি শ্যামনগর থেকে যখন এসেছিলাম, এই কারণে যে শ্যামনগর থেকে এসে মোহনবাগান মাঠে রোজ সকালে এতখানি গাড়িতে ট্রেনে ট্রাভেল করাটা আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল।
যার জন্য আমাকে তখন যতীন চক্রবর্তী যে মন্ত্রী ছিলেন যে আবাসন প্রকল্পে, সে আমাকে তখন এখানে গল্পগিনে একটা ফ্ল্যাট দেয়। আস্তে আস্তে ওইখান থেকে আমি এই বাড়িটা কিনেছিলাম পরবর্তীকালে, এটা 83-84 সালে আমি এটা কিনেছিলাম। যাই হোক, ঘটনাটা হচ্ছে যে এখানে আমার আসার পরে আমাকে শ্যামনগরে যাই, আমি এখনো যাই না তা নয়, আমি রোববারে যাই। যাওয়ার কারণ হচ্ছে যে আমার নিজের পরিবার আছে ওখানে, অনেক ভাই বোনেরা আছে, আমার ওখানে বাচ্চা ছেলেরা খেলে, তাদেরকে আমায় দেখতে হয় একটু, তাদের কিছু আমার দিতে হয়, বল কেনার জন্য নানান রকমভাবে একটা সহযোগিতা করতে হয়, যার জন্য আমি রোববারে যাই একটু। শ্যামনগরের যুগের প্রতীক এই ক্লাব থেকেই তোমার শুরুর দিনগুলো মনে আছে বাবু? হ্যাঁ হ্যাঁ, যুগের প্রতি কেন মনে থাকবে না। আমার তখন মুরারি সুর ছিলেন, মুরাইদা ওখানে তখন, মুরাইদা, পান্নালাল ব্যানার্জি, অশোক ব্যানার্জি, অনেক বড় প্লেয়ারেরা, এরা তখন খেলতো। আমি খেলা দেখতে গেলাম, আমায় বললো কাল থেকে তুই মাঠে আসবি। আমার মামারাও থাকতো ওই ক্লাবে, আমার মামারাও ওই ক্লাবে খেলতো। পরের দিন থেকে আমি ওই শুরু করি। এটা প্রায় ধরে রাখ আমি শুরু করেছি ওই 80-81 সালে হয়তো, এরকম খুব ছোটবেলায় আর কি। ওখানে এই শুরু করা, শুরুটা মুরাইশুরের কাছে আমি সত্যি কথা বলছি, উনি আমাকে জন্য যতটা সহযোগিতা, উনি আমায় বালিপতিবায় নিয়ে গেছিলেন 69-এ। বালিপতিবা থেকে আমাকে একটা আমি তখন বর্ডার সিকিউরিটি ফোর্সের মানে চাকরি পেলাম। আমরা খুব দরিদ্র পরিবার থেকে ছিলাম। বাড়ি, তার আগে জিজ্ঞেস করো, বাড়িতে কে কে ছিল এবং কি? বাড়িতে আমাদের একটা আর্থিক কষ্ট তো ছিলই। আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার ভাই ছিল, আমার বোন ছিল, সবাইকে আমাদের মিলেমিশে আমাদের করতে হতো। তাতে আর্থিক প্রয়োজনীয়তার জন্য আমাকে বর্ডার সিকিউরিটি ফোর্সে ব্যারাকপুরে আমি ছিলাম। ব্যারাকপুরের ব্যারাকপুরে ওই 72 ব্যাটালিয়নে আমি ছিলাম। ওই বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে আমি বিএনআর এর একটা এক্সিবিশন ম্যাচ হয়, তখন আমার খেলা দেখে আমাকে অরুণ ঘোষ তার পরের দিনই বিএনআর নিয়ে নেয়। অরুণ ঘোষ, অরুণদার মতো অত বড় প্লেয়ার তো হয় না, আমরা তো অত বড় প্লেয়ার না। অরুণ ঘোষ অনেক বড় প্লেয়ার। উনি আমাকে যখন বলল, অরুণ ঘোষ বলরাম দাও ছিল, বলরাম দাও বড় প্লেয়ার, এরা এত বড় প্লেয়ার যখন আমাকে বলছে যে বিএনআর খেলতে, আমি বালিপতিবা থেকে বিএনআর সই করি। তারপরে আমার মাই আমাকে খুব উৎসাহিত করত। আমার মা আমার জন্য অনেক কিছু করেছে। তো সব মিলিয়ে মিশিয়ে ওই বালিপতিবা থেকে বিএনআর সই করার পরে যে নিষ্ঠা, যে সাধনা, যে অধ্যবসায় থাকা দরকার, সেটাকে আমি পরিপূর্ণভাবে করেছি। সেটাই করেছি যা করতে হয়। এটার জন্য আমি কৃতজ্ঞ যে মুরারি সুরের কাছে, অরুণ ঘোষের কাছে। এরা আমাকে ঠিকমতো গাইড করেছিল, যা বলতো আমি তাই শুনতাম। সব মিলিয়ে মিশিয়ে এইভাবে ধীরে ধীরে বিএনআর থেকে আমি আসলাম মোহনবাগান। বিএনআর থেকে মোহনবাগান এসেছিলে। আচ্ছা, তো জিজ্ঞাসা করবো, প্রথম থেকেই কি তুমি ডিফেন্ডার হিসেবেই খেলছিলে? প্রথম দিন ধ্যান, আমি তো বিএনআর, আমি বালিপতিবায় খেলতাম ডিফেন্সে। আমি তারপরে মোহনবাগানে আসা, এবং মোহনবাগানে একটা সোনালী যুগ, দীর্ঘ কেরিয়ার, এবং বাবলু ভট্টাচার্য থেকে সুব্রত ভট্টাচার্য। হচ্ছে যে 74 সালে অরুণ ঘোষ বিএনআরে মোহনবাগানে কোচ ছিলেন, চাকরি করতো বিএনআরে, রেলে চাকরি করতেন। একদিন অরুণ ঘোষ আমাকে বিএনআর ভার্সেস মোহনবাগান খেলায়, পরের দিন অফিসে, আমি গার্ডেন রিচে রোজ আমাদের অফিসে যেতে হতো, তো আমাকে অফিসে ডেকে বললো তুই কালকে মোহনবাগানে সই করবি। এইবার আমার সঙ্গে কথা বলার জন্য মোহনবাগানের কিছু লোক তো, মানে গজু বোস ছিলেন, গজুদাই মেনলি মোহনবাগান ক্লাবে ফুটবল সেক্রেটারি ছিলেন। উনি আমাকে বললো অরুণ ঘোষ সময় পাঠিয়েছে,
তুমি কালকে সকালে, আমি পরের দিন সকালে আর কি গিয়ে সই করি মনমোহনের হয়ে। এই জীবনে যাত্রা শুরু 1974 সালের 9 মে আমি সই করেছিলাম। হ্যাঁ, মনমোহনে সই করেছিলাম। তারপরে আর ছাড়িনি। তারপর 74 থেকে আমি মনমোহনে খেলেছি 91 সাল অবধি। 91 9 জুলাই আমি খেলা ছেড়েছি। সুতরাং এই যে এই অধ্যায়টা অনেক সাধনা অধ্যবসায়ের মধ্যে একটা সততা ছিল, একটা লড়াই ছিল, একটা ভালোবাসা ছিল, সব মিলেমিশে আর কি প্রতিষ্ঠা যতটুকু পেয়েছি। কিন্তু বাবলুদা, যখন 74 সালে তুমি মোহনবাগানে সই করলে এবং তারপরে যখন খেললে, তখন তো শুনেছি আমি, যেটা অনেক কটাক্ষ শুনতে হয়েছিল, কারণ একটা বাঙাল পরিবারের ছেলে মোহনবাগানে সই করছে, সেটা তো শুনতে। না, সেরকম নয়, মানে খেলার উপর ডিপেন্ড করে। এখানে বাঙাল ঘটি বলে কোনো কথা নেই। ওটা হচ্ছে আমার পাশে তখন নাইন্দা ছিল, বিজয় দিকপতি ছিল, শঙ্কর ব্যানার্জি ছিল, দিলীপ পালিত ছিল, এরকম ভালো ভালো প্লেয়ার ছিল। সামনে প্রসূন ছিল, ও ছিল ফরওয়ার্ডে, অনেক হাবিবদা আকবর ছিল। অনেক মিলিয়ে মিশিয়ে আমরা নিষ্ঠা সাধনার মধ্যে দিয়ে আমার এর জন্য চুনিদা, মান্নাদা আমাকে যথেষ্ট, এবং ধীরেন্দ্র ভদ্রলোক আমার, আর মান্নাদা আর চুনিদা, এই তিনজনে আমি যদি প্রতিষ্ঠা পেয়ে থাকি, এনাদের অবদান সবচেয়ে বেশি। কেননা ওনারা দেখেছিলেন চুনিদা টেকনিক্যাল ম্যান, মান্নাদা টেকনিক্যাল ম্যান, ধীরেন্দা বলেছে এই ছেলেটা কেমন খেলে দেখে বলেছে এর ভবিষ্যৎটা ভালো, কিন্তু ওই শ্যামনগর থেকে আসলে হবে না। তখন আমাকে বলল ধীরেন্দ্র একদিন যে তুমি কাল থেকে মনমোহনে মেসে থাকতে হবে, রয়্যাল স্ট্রিটে, 37 রয়্যাল স্ট্রিট, এখনো মনে আছে আবার। ওই রয়্যাল স্ট্রিটে আমি উঠলাম। আমার মা ফুটবলার তৈরি হওয়ার দরুন আমার মার অবদান। তখন তোমার কত বয়স? তখন আমাদের বয়স কত হবে, খুব বেশি হলে 21-22 হবে। আচ্ছা বাবলুদা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, যেটা শুনেছি, শোনা যায় না, এটা খুবই মানে জানাও আর কি, সেটা হচ্ছে সেই সময় তুমি যখন ফুটবল খেলায় উঠে আসছো, একদমই দারিদ্র পরিবার থেকে উঠে আসছো, সেভাবে হয়তো মানে আর্থিকভাবে খুবই সেরকম একটা ছিল না যখন তুমি স্ট্রাগল করছো। হ্যাঁ, তো সেই সময় ইছাপুরে একজন মুচি ছিলেন, তার নাম হচ্ছে তোমার বানোয়ারিলাল, ইছাপুরের একজন মুচি বানোয়ারিলাল, তিনি তোমাকে বুট দিয়েছিলেন এবং তারপর তুমি খেলছিলে, মনে আছে? না, এরকমই, নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু দিয়েছিলেন। আমরা খুব দরিদ্র পরিবারের, তখনকার দিনে বুট কেনার মতো সামর্থ্য আমার মা তবু একটা কিনে দিয়েছিল। এগুলো তখন আমি যুগের প্রতীকে খেলতাম। যাই হোক, সেটা বিভিন্ন মানুষের এই যে সহযোগিতাটা, এটার জন্য তো আমরা কিছুটা প্রতিষ্ঠা পেলে হয়তো পেয়েছি। এটাই ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা তো বটেই, এটা ভালোবাসা, এটা একটা মানুষের মানসিকতার যে দৃঢ়তা, সেইগুলো প্রমাণ পায় এগুলোর মধ্যে দিয়ে। এরপরে তুমি 74 সালে মোহনবাগানে আসলে এবং খেলা শুরু করলে, তারপরে আস্তে আস্তে মানে কোন ম্যাচ থেকে তোমার টার্নিং পয়েন্ট হলো এবং তুমি মোহনবাগানের সুপার মানে পয়েন্ট না, বড়টা হচ্ছে মনমোহনের 74 সালের অবধি মনমোহনের সঙ্গে মনমোহন ইস্টবেঙ্গলকে জেতেনি। 74-এর লিগেও আমরা এক গোলে হেরেছিলাম, কিন্তু ডুরান্ডে গিয়ে আমরা ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড ট্রফিটা জিতেছিলাম। ওই প্রথম ডুরান্ড জয় হলো অনেকদিন বাদে, প্রায় 69-এর পর। সব মিলিয়ে মিশিয়ে ওই যে ডুরান্ডটা ইস্টবেঙ্গলকে হারিয়ে আমরা পেলাম, ওটাই প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিছুটা পথটা প্রশস্ত হলো, এই আর কি। তারপরে তো মোহনবাগানের ঘরের ছেলে হয়ে যাওয়া। না, ঘরে আমি এগুলো তার প্রমাণ এখন পাওয়া যায় না। কারণ হচ্ছে এখন ক্লাবে গেলে তো কেউ গুরুত্ব দেয় না, কেউ কথা বলে না। আমি দেখেছি চুনিদা, মান্নাদা ক্লাবে আসলে পরে যেভাবে ধীরেন্দ্রে এদেরকে সঙ্গে কথা বলতো, এদের কাছ থেকে অ্যাডভাইস নিত, এদের সামনে রেখে চলতো। আজকের কর্মকর্তারা সেইভাবে আমাকে মানে তারা যারা আজকের কর্মকর্তা, তারা তো একটা সময় আমাদের খেলা দেখতো, টিকিট কেটে খেলা দেখতো। আজকে তারা
কথা বলে না, আমিও বলি না। ঠিক সেই তো পরশুদিন ক্লাবে গেছিলাম, কেউ আমার সঙ্গে সেরকমভাবে কথা বলেনি, আমিও বলিনি ঠিক আছে চলে এসেছি। এই দুঃখ হয়? না, দুঃখ কিছু নেই। জনতা, মানুষ, সাধারণ মানুষ, মোহনবাগানের সাপোর্টার যারা, তারা কিন্তু আমাকে দেখে ছাড়ে না, তারা কথা বলে, বসে অনেকক্ষণ গল্পও করে। কিন্তু এর মধ্যেও একটা আমি দেখেছি তো ধীরেন দেখে, যখন চুনিদা মান্নাদা মাঠে আসতো তখন হয়তো চুনিদা মান্নাদা আমার চেয়ে অনেক বড় প্লেয়ার, সেটা ঠিক আছে, কিন্তু ক্লাব হিসেবে ওরাও খেলেছে 15 বছর 16 বছর, আমিও 17 বছর খেলেছি। সুতরাং ঘটনা হচ্ছে যে এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা যেন আজকের দিনে হারিয়ে গেছে মনে হচ্ছে। বাংলার ফুটবলে ফুটবলার উঠে আসার জন্য যে প্ল্যাটফর্মটা, সেটাকে বলা হয় সন্তোষ ট্রফি। আর সেই সন্তোষ ট্রফিতে তোমার যা সাফল্য, মানে টানা সন্তোষ ট্রফি জেতা, এবং তুমি বেস্ট প্লেয়ারও হয়েছিলে, তাই তো নাকি? দেখো, আমি সন্তোষ ট্রফি পরপর 6 বছর চ্যাম্পিয়ন হয়েছি। 6 বছর হয়েছি, টোটাল 7 বছর, 6 বছর চ্যাম্পিয়ন হয়েছি পরপর। এই 6 বছরের মধ্যে আমি দুবার সেরা খেলোয়াড় হয়েছি। একবার কলকাতাতে সেরা খেলোয়াড় হলো, একবার কেরালাতে হয়েছিলাম। দুবার সন্তোষ ট্রফির সেরা খেলোয়াড় হয়েছিলাম। সুতরাং ট্রফি যখন বেঙ্গলকে জিতিয়ে আমরা হাওড়ায় ফিরতাম, তখন কিন্তু আমাদের নিয়ে মানুষের একটা উল্লাস ছিল, মানুষের মধ্যে একটা আনন্দের বহিঃপ্রকাশ ছিল। এগুলো সব খুবই ভালো লাগতো, এবং তাতে আমরা আরও বেশিভাবে ভালো খেলার মানসিকতা তৈরি করতাম। এই শুনেছি নাকি সন্তোষ জিতে যখন ফিরেছো, তখন একটা অনুষ্ঠানে তোমাকে গেস্ট হিসেবে নিয়ে যাওয়া হয়, এবং তোমার সঙ্গে গেস্ট হিসেবে যান উত্তম কুমার। সেই সময় উত্তম কুমারের কি ক্রেজ ছিল! এবার হ্যাঁ, এবার না, বজবজেও নিয়ে যাওয়া হয়েছিল শুনেছিলাম। এবার শুনেছি নাকি সেখানে উত্তম কুমার তোমার পাশে বসে বলেছিলেন, হ্যাঁ বলেছিলেন যে আমার জন্য কোথায়, এ তো দেখছি বাবলুর জন্য সবাই এসছে, বাবলুকে দেখতে। উত্তমদা আমাকে খুব ভালোবাসতো। আমি উত্তমদার বাড়িতে মাঝে মধ্যে যেতাম একটু, কিন্তু আমায় খুব ভালোবাসতো। এই ব্যক্তিটি প্রেরণা দারুণ। কিভাবে, মানে কি করতে, সাফল্য কেন পেতে হবে, কেন সাফল্য কিভাবে পেতে হবে, তার জন্য যে নিষ্ঠা, যে অধ্যবসায় থাকা দরকার, সেগুলো উত্তমদা আমায় বলতো। উত্তম কুমার আমার কাছে এখানে তো ছবি আছে, এখানে উত্তমদার আমার। না না, এখানেই আছে, আসুন উত্তমদার ছবি, এই তো উত্তম। একদমই একদমই। আচ্ছা, সেদিন কি বলেছিল মনে আছে তোমার এখনো? বজবজে গিয়ে এরকম কিছু একটা বলেছিল যে ওকেই তো দেখতে এসছে আমি। না, সেটা একটা অনুষ্ঠানে, অনুষ্ঠানে আমি সবে সেরা খেলোয়াড় হয়ে গেছি। এখন উত্তমদা বলছে, তো উত্তমদার কথা তো লোক না, লোক তো উত্তমদাকেই চাইছে, আমায় কোথায় চাইবে? উত্তমদা বলছে যে আমার চেয়ে সুব্রতর বেশি লোক, তা না, উত্তমদা আমার কাছে, সত্যি কথা বলছি, আমার জীবনে মেলামেশার শ্রেষ্ঠ লোক হচ্ছে উত্তম কুমার। আচ্ছা বাবলুদা, এটাও শুনেছি তুমি নাকি যখন রোভার্স খেলতে মুম্বাইতে যেতে, তখন নাকি সেখানটায় গিয়ে তুমি স্টুডিও পাড়ায় খুব যাতায়াত করতে, ওখানে তোমার প্রচুর বন্ধু। ওখানে শক্তি সামন্ত ছিল তো, শক্তি সামন্ত, আমরা যেতাম। আমার একটা বন্ধু আছে জ্যোতিপ্রকাশ রায় বলে, ও ডিরেক্টর, আমি যেতাম। আমি বোম্বেতে গেলে পরে আমি প্র্যাকটিসে পরে থাকতাম না, আমি চলে যেতাম ওই স্টুডিওতে, NT1 NT2 এইসব স্টুডিও আছে, ওইতে আমি চলে যেতাম। ওখানে সবাই থাকতো, ওরা কখনো রাজেশ খান্না থাকতো, কখনো ধর্মেন্দ্র থাকতো, কখনো হেমা মালিনী থাকতো, ওয়াহিদা রহমান ছিল, অনেকে ছিল, অনেক সব ছবি এখানে আছে। কিন্তু আমার হচ্ছে এদের সাথে মিশতে, আমি একটু সাংস্কৃতিক জগতের সাথে আমি খুব, আমার একটু ঘনিষ্ঠতা ছিল, আমি চেষ্টা করতাম, তারা গ্রহণ করতো, ব্যাস। তুমি তো মানে গানেও তো তোমার একটা দক্ষতার কথা শুনেছি। না না, গান তো আমার, যারা আর্টিস্ট আছে গানে, ধরো মান্না দে বলো, আরতি মুখার্জি বলো, লতা মঙ্গেশকর বলো, সন্ধ্যা মুখার্জি বলো, হৈমন্তী শুক্লা থেকে শুরু করে শিবাজি ব্যানার্জি অব্দি, এদিকে ওদিকে মোহাম্মদ রফি, কিশোরদা, আমার কথাতে কিশোরদা মাঠে এসেছিল মোহনবাগান ভার্সেস ওরকে খেলাতে, কিশোর কুমার। সুতরাং এই যে প্রথম শ্রেণীর মানুষদের, বিভিন্ন সংস্কৃতি জগতে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছিল, তারা প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসতো।
তুমি তো সিনেমাও করেছিলে, জবাব নামের একটা সিনেমা, মনে আছে? না, সিনেমা এটা আমার বন্ধু জ্যোতিপ্রকাশ রায় ও করতো, ওরা আমার বললো, আমি বললাম ঠিক আছে চল করবো, কি আছে, এই ব্যাস। ওটা খুব দারুণ কিছু তা নয়, ওটা একটা নিজের মানসিকতাকে একটু আশ্রয় দেওয়া, যা যা আমার সঙ্গে আর্টিস্টরা আছে। অভিজ্ঞতাটা একটু অন্যরকম। আচ্ছা বাবলুদা, একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি রাগ করবে না? সেই সময় তো তোমার খুব স্টারডাম, প্রচুর মানুষ তোমাকে চাইছে, মানে যেরকম হয় আর কি, সবাই তোমার কাছ থেকে অটোগ্রাফ চাইছে, ধরতে চাইছে। তো তুমি কি প্রেম করেছো কখনো? না, স্থানীয় মানুষরা অনেকেই ভালোবাসতো, অনেক মেয়েরাই ভালোবাসতো, কিন্তু আমার তো 76-77 সাল থেকে আমি বানপুরে আমার ওয়াইফের বাড়ি। আচ্ছা। ওয়াইফের সাথে আমি কখনো কখনো হয়তো 2 মাস 3 মাস অন্তর গিয়ে 2 দিন 3 দিন থাকলাম বানপুরে। বানপুর থেকে চলে আসলাম গাড়ি করে, তখন গাড়ি দিত তেওয়ারিদা, আর কে তেওয়ারি তখন আমাদের ফুটবল সেক্রেটারি ছিল। ওইভাবেই ওই যে মেলামেশার মধ্যে একটা স্বচ্ছতা ছিল, সাধারণ মানসিকতা ছিল, ব্যাস, ঠিক আছে। সেই ভালোবাসাই আস্তে আস্তে। না, সেই ভালোবাসে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এই যে বাড়িটা দেখছি, এখানে তো এই বাড়ি ছিল না, আমরা তো ওখানে ছোট্ট একটা ফ্ল্যাটে ছিলাম। এই বাড়ি যা করেছে সেটা আমার বউই করেছে, আমি করিনি। আমার বউ, আমি তো তখন খেলাধুলোয় ব্যস্ত ছিলাম, কিন্তু আমার বউই এই বাড়ি করেছে, আমি করিনি। আরেকটা কথা জিজ্ঞাসা করব, তুমি যখন ফুটবলে মানে মোহনবাগানের হয়ে দাপিয়ে ফুটবল খেলছো, সেই সময় একটা ঘটনা শুনেছি আর কি, যে একদিন তুমি একটা টিএফ এর সঙ্গে সম্ভবত মোহনবাগানের খেলা হচ্ছে, তুমি সেদিন আসোনি, কোনো কারণে আসোনি। এবার টিএফ এর সঙ্গে ফার্স্ট হাফে গোললেস ড্র চলছে, প্রদীপ দা কোচ। এবার তুমি হাফ টাইমে কোথাও একটা গেছিলে, হাফ টাইমে এসছো ড্রেসিং রুমে, প্রদীপদা তোমাকে বলছে চল 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 বলে নামিয়ে দিয়েছে, আর তারপরে তুমি গোল করে টিএফ এর এগেনস্টে জিতে গেলে। ও না, সে তো এরকম এরকম অনেক ঘটনা আছে, সেইগুলো দেখো, এগুলো আমাদের কর্তব্য। মনমানকে আমরা আমরা ছোটবেলা থেকেই মনমানের আমি সাপোর্টার ছিলাম। আমি 1964-65 সালে মনমানে খেলা দেখতে আসতাম, চুনি গোস্বামী, জার্নাল সিং এরা খেলতো, তখন বর্মনদা খেলতো। সুতরাং মনমানের সাপোর্টার ছিলাম। মনমানে আমি 17 বছর 5 মাস খেলেছি। আমি মনমান ক্লাবকে টুর্নামেন্ট দিয়েছি 58টা। আমার দেখাও কে দিয়েছে কলকাতা মাঠে, নেই কেউ। 58টা ট্রফি দিয়েছি আমার খেলোয়াড়ি জীবনে। আমি 17 বছর 6 মাস ফুটবল খেলেছি একটা ক্লাবের জন্য। আমি তো কোনোদিন ক্লাব ছাড়িনি, আমাকে প্রচুর টাকার অফার ছিল। আমায় 78 সালে আমি এবার সন্তুষ্ট হয়ে বেস্ট প্লেয়ার হলাম কলকাতা মাঠে। সেবার ইস্টবেঙ্গল ক্লাব যে টাকা অফার করেছিল তার সঙ্গে মোহনবাগানের তফাৎ আছে তখনকার দিনে 50,000 টাকা। আমি যাইনি ইস্টবেঙ্গলে, আমার কোনো দরকার নেই, আমার যাওয়ার কোনো দরকার নেই। আমি বললাম না, মোহনবাগান ক্লাব ছাড়বো না। মোহনবাগানের প্রতি একটা ভালোবাসা ছোটবেলা থেকেই ছিল। কারণ হচ্ছে যে আমাদের ওখানকার একজন কেষ্ট পাল ছিলেন, উনি মোহনবাগানের ফরওয়ার্ড ছিল, অলিম্পিক খেলেছিল 56-এ। কেষ্ট পাল বড় প্লেয়ার ছিল, মোহনবাগানে খেলেছে দীর্ঘদিন, অলিম্পিক খেলেছে, ইন্ডিয়া খেলেছে, উনি ওনার অবদানের শেষ নেই চুনিদাদের সময়। কিন্তু ওনারকে দেখে আমি এখানে মোহনবাগানের সাপোর্টার হয়েছিলাম। আমরা মোহনবাগানেই সই করেছি, মোহনবাগান থেকে আমাকে আর কেউ অন্য কোথাও নিয়ে যেতে পারেনি। কিন্তু থেকে গিয়েও খুব একটা ভালো জায়গায় আছি এটা বলতে পারবো না। না, মানুষের ভালোবাসাটা তো পেয়েছো। মানুষের ভালোবাসা মানে জনতা, ওরে বাবরে হবে, যখন তো ভালোবাসা ও মোহনবাগানের সাপোর্টারদের কথা আমি বলছি না, তাদের জন্যই যায়নি, আর তারা আজকে সেই ভালোবাসাটা এখনো বজায় রেখেছে। এই কর্তাদের প্রসঙ্গে আসবো, তার আগে জিজ্ঞাসা করবো বাবলুদা, তুমি যখন ফুটবলার হলে এবং তারপর প্রথম অধিনায়ক, লিডার, মানে কারণ সুব্রত ভট্টাচার্য অ্যাজ এ লিডার এর কথাটা সবাই জানে এবং বলেও, তো প্রথম অধিনায়ক কোন সালে হলে মনে আছে কিছু? 77 সালে মোহনবাগানের ক্যাপ্টেন তো। আচ্ছা। সেবার তো ট্রিপল ক্রাউন হলাম প্রথম। মোহনবাগান ক্লাবের ট্রিপল ক্রাউন হয়েছে ভারতবর্ষ ফুটবলে, এটা তো আমার 77-এর হয়েছে। আইএফএসএল, রোবাস, ডুরান জেতাটা হচ্ছে ট্রিপল ক্রাউন। তা আমরা 3টে জিতেছি, আরও এর সঙ্গে বরদলি জিতেছি 4টে, এর সঙ্গে কেরালা জিতেছি 5টা। ট্রফি জেতার জন্য আমার সঙ্গে পারবে না কেউ খুব একটা কাছাকাছি আসছে।
আমি ধরো মনমানে আমি 58টা ট্রফি দিয়েছি, আমার দেখা এখানে সব ছবিই পাবে আছি। যাই হোক, এর মধ্যে দিয়ে মনমানকে ভালোবেসেছিলাম কারণ হচ্ছে যে ধীরেনদা, মান্নাদা, আরও অনেকে ছিল, এরা সব যারা যেভাবে ভালোবাসতো মনমান, সাপোর্টাররা যেভাবে ভালোবাসতো, এখনও যদি মনমান মাঠে যাই তাহলে সাপোর্টাররা আমাকে দেখে একটু আনন্দিত হয়, এটা দেখতে খুব ভালো লাগে, ব্যাস এই আর কিছু নেই। এই জন্যই খেলা, টাকার জন্য আমি খেলিনি। টাকার জন্য হলো আমাকে যা ইস্টবেঙ্গল ক্লাব 78 সালে সন্তুষ্ট হয়ে বেস্ট প্লেয়ার হওয়ার পরে যে অফার ইস্টবেঙ্গল ক্লাব করেছিল, আমি তার আর্ধেকের আমি মনমানেই থেকে গেছি চাই। ইস্ট বেঙ্গলকে সেদিন কি বলেছিলে মনে আছে? না, ইস্টবেঙ্গল আমায় বলেছিল কোথায়, আটকেও দিয়েছিল। আটকে মানে সই করাবে আমাকে, তো এইখানে রেখে দেওয়া, ওখানে আমি ওখানে একটু বলো কি হয়েছিল। না না, কোনো একটা জায়গাতে রেখেছিল, যে জায়গাটা আমি খুব একটা ভালো চিনি না। আমি বলে এখানে কি করবো, আমি বলছি এখানে তুমি থাকো না, মানে ওখানে রেখে আমার পরের দিন সই করাবে, কিন্তু আমি পালিয়ে গেছি রাত্রিবেলা। পালালো মানে আমি আসছি বলে বেরিয়েছি, আর ঢুকিনি। এবার খুঁজে খুঁজে আমি চলে এসেছি, তখন তো আমার এখানে মনমান মেসে থাকতাম রয়্যাল স্ট্রিটে, 37 রয়্যাল স্ট্রিটে আমি মনমান মেসে থাকতাম। ওখান থেকে রয়্যাল স্ট্রিটে চলে যেতাম, ওই বাপরে বাপ। আচ্ছা, তোমার জীবনে তো মনে হয় এই যে একটা মেসে থাকলে মানে এই যে একজন ফুটবলার হওয়ার জন্য যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয় এবং মেস থেকে সেটা বজায় রাখা, এটার জন্য কার হাত সবচেয়ে বেশি হাত এটার জন্য হাবিবদা আমার একদম মানে শিক্ষাগুরু, যাই বলুন। হাবিবদা, আমরা মেসে থাকতাম, হাবিবদাও মেসে থাকতো আমাদের সাথে, হাবিবদা আকবর। এই হাবিবদা আমাকে যেভাবে গাইড করতো, আমি হাবিবদাকে ভীষণ ভয় পেতাম, মানে নিজের দাদার মতো একদম। মানে আমাকে কখন যাব, কখন আসব, কটার মধ্যে ফিরতে হবে, কোথায় যাচ্ছি জানিয়ে যেতে হবে, খেলায় যদি একটু ভুল হয় আমার রাত্রিবেলা এসে বোঝাবে এই খেলা এটা ভুল হয়েছে, পরের দিন শুধরে নিবি। এই যে হাবিবদার যে গাইডেন্সটা, এটা আমি ভুলতে পারবো না জীবনে। তার জন্যই এই শৃঙ্খলা ছিল বলেই তুমি মানে সুব্রত ভট্টাচার্য হতে পেরেছো আর কি। সেটা আমি জানি না, আমি হাবিবদা বলার পরে আমি 78-এ সন্তুষ্ট বেস্ট প্লেয়ার হলাম এই কলকাতা মাঠে। তখন কলকাতা মাঠে আমার চেয়ে অনেক ভালো প্লেয়ার ছিল, সুরজিৎ সেনগুপ্ত ছিল, শ্যাম থাপা ছিল, প্রসূন ব্যানার্জি ছিল, অনেক ভালো, শ্যামল ঘোষ ছিল, ভালো ভালো প্লেয়ার ছিল, কিন্তু সন্তুষ্ট বেস্ট প্লেয়ারটা আমাকে দিয়েছে, কেননা জানি না এরা কি কারণে দিয়েছে, হয়তো ভালো লেগেছে তাই দিয়েছে। বাবলুদা, তুমি ডিফেন্সে খেলতে এবং যেটা শোনা যায় যে তুমি নাকি হেডটা খুব দারুণ করতে। ও, হেডের প্রশ্ন, তার মানে পায়ে গোল করিনি? গোল আমি 58টা গোল করেছি বললাম তো। এই যে গোল করেছি না, 58টা না, গোল করেছি আরো বেশি, না 53টা গোল করেছি। আমার গোল লেখা আছে। গোল আমি যেগুলো করেছি মনমানে যখন বিপদ সময়, মানে আর 10 মিনিট বাকি, খেলা হচ্ছে না, গোল হচ্ছে না, ড্র হলে ইস্টবেঙ্গল এগিয়ে যাবে, এই ভাবতে ভাবতে তখন আমি ওই কর্নার হলে, ফ্রি কিক হলে গোলমুখে আমি যেতাম, হেড করে গোল করতাম। মোহনবাগানের ত্রাতা আর না, ত্রাতা না, আমি ওইসব ভাবছি মনমোহনের ত্রাতা হওয়ার ক্ষমতা আমার নেই। সেই ম্যাচটা জেতার জন্য না না, ওর আমি বলতে পারবো না। মনমোহনের জন্য করতে হয়েছে, মানে খেলছি যে ক্লাবটা, সেই ক্লাবটা হয়েছে প্রাণ দিয়ে দাও, এই ইচ্ছে একটা মানসিকতা। তোমার জীবনের সেরা ডার্বি যেটা খুব স্মরণীয়, মানে খুব মনে আছে তোমার জীবনে? ওই 78 সালে মনমোহন ইস্টবেঙ্গল ম্যাচ, কি ছিল, হয়েছিল 1 গোলে জিতেছিলাম আমরা। তোমার কাছে স্মরণীয় কেন, কি মনে আছে? আমার কাছে স্মরণীয় মানে আমরা 5 গোলে হেরেছি, 5 গোল খেয়েছি, ইস্টবেঙ্গলে গেছে। সুতরাং সেখান থেকে আমরা ইস্টবেঙ্গলকে 1 গোলে হারাচ্ছি, মানে ইস্টবেঙ্গল 78 সালে খুব ভালো টিম ছিল, ইস্টবেঙ্গলকে 1 গোলে, ওইটাই আমার কাছে জীবনের সেরা খেলা আর কি। তুমি বলে জিজ্ঞাসা করছি, মানে ভয় পাচ্ছিলাম জিজ্ঞাসা করতে, ওই 5 গোলের ম্যাচটায় কি হয়েছিল, 5 গোল খেলে কেন? 5 গোল মানে তখন তো আমি, নিমাই গোস্বামী ছিলাম, বিজয় দীপপতি ছিল, আর দিলীপ পালিত ছিলাম। যাই হোক, সেটা নিশ্চয়ই আমাদের তখন অনেক জুনিয়র প্লেয়ার, সবে 2 বছর হচ্ছে মনমোহন ক্লাব, সেই সব ক্লাবে আমার গোল খাওয়াটা আমাদের কাছে, ওদের তখন ভালো টিম ছিল, শ্যাম থাপা ছিল,
হাবিবদা ছিল, আকবর ছিল, এটা সব ছিল ওদের। বাবলুদা, তোমার জীবনের স্মরণীয় গোল যদি জিজ্ঞাসা করি, যে গোলটা করে তুমি মনে করেছো মানে নিজে একটা স্যাটিসফাই হওয়া? না না, সেগুলো তো আমার, আমি যে শ্যামথাবার মতো ব্যাগ ভলিতে গোল করেছি টালিগঞ্জের এগেনস্টে, সে গোল তো ইস্টবেঙ্গলের এগেনস্টে আমার দুটো গোল আছে, ওটাই আমার কাছে শ্রেষ্ঠ গোল। আর জিজ্ঞাসা করব যে সেই সময় মোহনবাগান ডিফেন্সের দুর্গ সামলাতে তুমি স্টপারে থাকতে, তোমার সঙ্গে আরেকজন স্টপার থাকতো, এরকম বহু স্টপারের সঙ্গে খেলেছো, তোমার মানে কার সাথে বোঝাপড়াটা খুব ভালো হতো এবং খুব? সবচেয়ে বোঝা হয় যে প্রদীপ চৌধুরী, কিন্তু বহুত ভালো প্লেয়ার ছিল, দারুণ প্লেয়ার ছিল, খুব ভালো। প্রদীপ চৌধুরী বহুত সামলাতো, বলে ফুটবলে ও ক্লিয়ারিং ফুটবল, ডিফেন্সিভ ফুটবলটাও খুব ভালো খেলতো। আমার সে একটু সুবিধা, আমার তার পাশে ডান দিকে সুধীর কর্মকার, বা দিকে দিলীপ পালিত, তাহলে আর আমার দরকার কি? এটা তিনজনই সাফিসিয়েন্ট। তুমি ছিলে বলে সেটা একটা আরো বড়। আমি থাকতাম, ওদের জন্যই বড় হতে পেরেছি। পাশাপাশি বিপক্ষ দল যদি বলি, এমন একজন বিপক্ষ এমন একজন মানে যারা মাওরানে মহিদুল ইসলাম ছিল তখন, ও তখন খুব ভালো খেলতো। মনোরঞ্জন ভট্টাচার্য ছিল ইস্টবেঙ্গলের, দারুণ প্লেয়ার ছিল মনোরঞ্জন ভট্টাচার্য। এই মনোরঞ্জন, মহিদুল এরা বড় প্লেয়ার ছিল। তো মানে মনাদার সঙ্গে তোমার একটা মানে, যেহেতু মনাদা ইস্ট বেঙ্গলে, তুমি মোহনবাগানে একটা রাইভেলরি সবসময়, মানে মাঠের রাইভেলরি বলছি, এটা কিরকম? হ্যাঁ, এটা কিরকম উপভোগ করতে? না না, মাঠে ঠিক আছে। আমার ঘরটা আছে, ওদের তো তখন টিম ভালো, ওদের সুজিত সেনগুপ্ত আর শ্যাম থাপা ইস্টবেঙ্গলে খেলছে, সুজিত সেনগুপ্ত ইস্টবেঙ্গলে খেলছে, এরকম সব প্লেয়াররা সব ওদের ভালো প্লেয়ার ছিল সব। সুতরাং আমরা সেই জায়গাতে, ওদের পিন্টু চৌধুরী হাফে ছিল, হাফে ডিফেন্সে মনোরঞ্জন ভট্টাচার্য ছিল, একটা বছর অশোক ব্যানার্জি ছিল, অশোক ব্যানার্জি খুব বড় প্লেয়ার ছিল, ও আমাদের লেফট ব্যাগে দিলীপ পালিত ছিল। সুতরাং আমাদেরও সুধীর কর্মকার, দিলীপ পালিত, আমি, প্রদীপ চৌধুরী, আমাদেরও টিম ভালো। সেখানটা মানে একটা গল্প শোনা আর কি, এখান থেকেই তুমি বলবে আমাকে, তুমি রাগ করবে না কিন্তু, সেটা হচ্ছে তোমাদের মাঠের কথা আর কি। তোমাদের যেহেতু মাঠে প্লেয়াররা বন্ধুর মতো হয়, সেই সময় মনাদার সঙ্গে হয়তো টাসেল হচ্ছে তোমার, মানে খেলছো তোমরা দুজনে, মনাদা হয়তো তোমাকে ভেদ করে যেতে পারছে না, এরকম একটা সময় মনাদা রেগে গিয়ে তোমাকে একটা চড় মারলো, এরকম শোনা যায়? না 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 না, কোনোদিনই করে। মনোরঞ্জন এরকম ছেলে ছিল না, ও ছেলে খুব ভালো ছিল, ও খেলতো, খেলার জন্য যা ইউজ করার দরকার ওগুলো সব করতো, সেগুলো মনোরঞ্জন কোনোদিন এইসব ধরনের ছেলে, খুব ভালো, খুব ভালো। আমার চেয়ে জুনিয়র একটু, কিন্তু খুব ভালো। লিডার বাবলু ভট্টাচার্য মোহনবাগানে, মানে অধিনায়ক বাবলু ভট্টাচার্য মোহনবাগানে, তোমার আন্ডারে যারা যারা ছিল, যে সমস্ত মানে তোমার সহ যোদ্ধারা আর কি, আমি শুনেছি সবাই তোমাকে খুব মেনে চলতো, এবং তুমি যেটা, আমাকে মানতে হবে না, মোহনবাগান ক্লাবের ব্যবহারটাই খুব ভালো। রায়দা ছিল তো, সিএম রায় বলে একজন ফুটবল সেক্রেটারি ছিলেন, উনি ভীষণ ভালো লোক ছিলেন। তেওয়ারিদা ছিলেন, খুব ভালো লোক ছিলেন। এতে ধীরেন্দাও ছিল, খুবই ভালো ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের এই ভালোবাসাটা, আন্তরিকতাটা, জেতা হারার পরে কিভাবে খেলোয়াড়দের সঙ্গে আচরণ করতে হয়, এগুলো ধীরেন্দার কাছে শেখার মতো। হারলেই যে তাকে গালাগাল করতে হবে তা নয়, হারলে কেন জেতার চেষ্টা করো, এই কথাটা খুব কম লোকে বলে। আচ্ছা বাবলুদা, মনে পড়লো আমার, তুমি বললে বলে, যে ম্যাচটায় 5 গোল খেয়েছিলে, অন্যভাবে নিও না, এটা মানে স্মৃতি বলে জিজ্ঞাসা করছি, সেদিন যখন 5 গোল খেয়ে বেরোচ্ছ, সমর্থকদের কাছে তো মানে শুনতে হয়েছে কটুকুটি? না, 5 গোল খাওয়ার পর না, আমরা সেদিনকে অনেক রাতে বেরিয়েছিলাম, কেননা বেরোতে পারছিলাম না। এইগুলো 5 গোলটা আমাদের কাছে, আমরা তখন জুনিয়র প্লেয়ার, 5 গোলটা ওদের তো সব ম্যাচিউর প্লেয়ার ছিল, সব মিলিয়ে মিশিয়ে ওরা 5 গোল দিয়েছে, ঠিক আছে, আমরাও 4 গোলে হারিয়েছি। হ্যাঁ,
সেখান থেকে দাঁড়িয়ে বাবুদা একটা ঘটনা মনে আছে, তুমি মানে শুনেছি আর কি, তুমি হচ্ছে মোহনবাগান অধিনায়ক এবং একটা সময় বলা হলো বাইরে খেলতে যাওয়া হবে এবং লিস্ট হলো যারা সিনিয়র প্লেয়ার এবং বড় স্টার প্লেয়ার তারা যাবে হচ্ছে ফ্লাইটে করে, আর যারা জুনিয়র প্লেয়ার তারা যাবে ট্রেনে, এরকম একটা লিস্ট টানানো হলো এবং বাবলু ভট্টাচার্য লিস্ট দেখে সেই লিস্ট ছিঁড়ে ফেলে দিল এবং বললো গেলে নয় সবাই ফ্লাইটে যাবে নয় সবাই ট্রেনে যাবে। করেছেন এটা একবার করেছিলাম, এটা হয়েছিল এরকম, ডিটেলসটা তো মনে নেই অতটা, কিন্তু এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল যেটা আমি অপোজ করেছিলাম, এই হচ্ছে ব্যাপার। মানে তুমি চাইতে ইউনিটিটাকে না না, সবাই একরকমই যাবে না, ফুটবলের মধ্যে বিভেদ সৃষ্টিতে আমি ভালো লাগে না আমি, এই আর কি। আচ্ছা, তুমি যে যাদেরকে মানে তোমার সঙ্গে যারা ছিল তাদের মধ্যে মনে হয় একটুখানি দুষ্টু বলবো বা শিশির ঘোষ কি একটু এরকম ছিল? না, শিশির ঘোষের ছেলে ভালো, না না ছেলে তো ভালো অবশ্যই, ছেলে ভালো, না না, শিশির ঘোষ একটু হিমজিগাল চলে কখনো কখনো, সেগুলো আবার আমি বললে পরে মেনে নিত, কিন্তু ও ছেলে ভালো, ছেলে ভালো, খেলেও ভালো। বলুদা মোহনবাগানে যেদিন লাস্ট ম্যাচটা খেললে মনে আছে সেই দিনের কথা? হ্যাঁ, কেন মনে হবে না, আমি যখন লাস্ট ম্যাচে জনতা তো মাঠে তো সেবারে মনমোহন মাঠে লাস্ট ম্যাচ যেটা খেলেছি সেটাতে তো জনতা প্রায় রাত্রির 7টা-8টা অবধি ভিড় করেছিল। সেদিনকে মাঠে তো মানে প্যাকড আপ ছিল, লোকে ভর্তি ছিল, মনমোহন মাঠেই তো লাস্ট ম্যাচ খেলেছি। সেটাই যে মনমোহন সাপোর্টার আমাকে প্রচণ্ড ভালোবাসে, কারণ আমি ওই সব প্লেয়ার ছেড়ে গেছে, পশুন ওরাও ছেড়ে গেছে, শ্যামল ব্যানার্জিও ছেড়ে গেছে, সবাই ছেড়ে গেছে, আমি ছাড়িনি, সবাই ছেড়ে গেছে। কিন্তু যখন জনতা দেখে, মনমোহন সাপোর্টার দেখে যে সুব্রত ভট্টাচার্য ছাড়েনি, আমাকে ডাকছে ওদের চেয়ে বেশি টাকা দিয়ে, তাও যায়নি, অনেক টিম ডেকেছে, আমি যাইনি। পেলের বিরুদ্ধে কসমস ম্যাচ, এটা একটা ঐতিহাসিক ম্যাচ এবং তোমরা মানে একেবারে টক্কর দিয়েছিলে যাকে বলে সেই ম্যাচটায়, সেই ম্যাচটার কিছু ঘটনা মনে আছে? না, এটা ঘটনা মনে আছে, পেলের সাথে ধীরেন্দা ম্যাচ ঠিক করেছিল, পেলের সাথে খেলবো, আমরা একটু তথস্থ ছিলাম যে কগোল খাবো কে জানে, কিন্তু সেটা কিন্তু আমরা 2 গোলে জিতছিলাম, লাস্টে 2 গোলে ড্র হয়ে গেল, একটা পেনাল্টি, তো এটা পেনাল্টি ছিল, পেলে নিজেই বলছে এটা পেনাল্টি না, নো ইট ইজ নট পেনাল্টি, কিন্তু ওই পেনাল্টিতে গোল শোধ করলো ওরা, নাহলে ওরা 2-1 হারছিল। যাই হোক, এটা আমাদের কাছে ধীরেন্দ্রের দারুণ একটা সুযোগ এনে দিয়েছিল। গৌতম সরকারের থেকে গল্প শুনেছি, গৌতম সরকারকে নাকি পেলে অনেক কিছু বলেছিল বা হ্যাঁ, বা বলতে পারে, গৌতম সরকার বড় প্লেয়ার, বলতেই পারে। তার সঙ্গেও তো কথা হয়েছিল আমি শুনেছি। না, কথা মানে কি, আমাকে ক্যাপ্টেন বলে ডাকলো পেলে গ্র্যান্ড হোটেলে রাত্রিবেলা, ক্যাপ্টেন ইউ কাম হিয়ার, তাই আমি গেছিলাম, অ্যালবার্টো ছিল ওদিকে। গৌতম সরকার বহুত বড় প্লেয়ার, ও আসাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আচ্ছা বাবলুদা, জিজ্ঞাসা করব, তোমার সময় টুটুদা চিমাকে নিয়ে আসলো, চিমা আসলো এবং ভারতীয় ফুটবলের সুনামের সঙ্গে খেললো, তুমি কি মনে করো, মানে আমি কিন্তু চিমা এসছে, চিমার কি ওই সমস্ত জিজ্ঞাসা করবো না, আমি জিজ্ঞাসা করবো সেটা কি কোথাও গিয়ে একটা ভুল পদক্ষেপ ছিল, কারণ সেখান থেকেই বিদেশি ফুটবলাররা আসা? না, ভুল পদক্ষেপ না, অবস্থা বুঝে ব্যবস্থা করা, এই আর কি। এখন সবাই ফরেনার আছে, মনমান ফরেনার নেবে না, তাহলে তো হারবে প্রত্যেক ম্যাচ, সুতরাং সেই জন্য টুটুবাবু এনেছিলেন, এটা খারাপ করেনি, ঠিকই করেছে। কেমন ছিল সেই সময়ের অভিজ্ঞতা? ওই সময় অভিজ্ঞতা, আমি তো ছিলাম না ওই সময়, আমি থাকাকালীন আনিনি, আমি ছেড়ে দেওয়ার পরে এনেছি, ঠিক আছে। তুমি ওর এগেনস্টেও মনে হয় খেলেছো না? সব সময় আমার এগেনস্টে খেলেছি, কোনো সময় এগেনস্টে খেলে খুব বেশি জেতেনি, একটা জিতেছে মাত্র, আমরা জিতেছি বেশি। ও চিমা খেলতে পারে, চিমা বড় প্লেয়ার, সব ঠিক আছে, কিন্তু খেলায় আমাদের মনমোহন ইসমল খেলায় খুব একটা সুবিধা, ও না কেউ পারেনি। আর জিজ্ঞাসা করব আরেকজন ফুটবলের কথা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে তোমার জামশেদ আর হচ্ছে জুটি, মজিদ জামশেদ জুটি, মজিদ বাস্কারের সঙ্গেও না, মজিদ বাস্কার আমি এগেনস্টে খেলেছি, ভালো প্লেয়ার, জামশেদও ভালো, ও খুব রাশি ফুটবলার ছিল, ও খুব ভালো। মজিদ বাস্কার একটু আর্টিস্টিক ফুটবলার ছিল, ফাইনাস, অনেকটা বল ধরে খেলা, চুনিদার মতো আর কি।
ভালো প্লেয়ার ছিল, কিন্তু এদেরকে ধরা মুশকিল, যার জন্য নানান রকম পদ্ধতি অবলম্বন করতে হতো, যেগুলো বলা যাবে না, এই আর কি। হ্যাঁ, ওকে মারধর না করলে আমরা আটকাতে পারবো না। বুঝতে পেরেছি। এবার আসি সুব্রত ভট্টাচার্য কোচ। কোচ সুব্রত ভট্টাচার্যকে আমরা দেখেছিলেন বিভিন্ন জায়গায় সাফল্য এনে দিতে, বিশেষ করে মোহনবাগানকে। মোহনবাগান আমি সব জায়গায়, মোহনবাগানকে আমি সবচেয়ে বেশি ট্রফি দিয়েছি কোচ হিসেবে। আমি ইস্টবেঙ্গলে 3 মাস ছিলাম, ওদেরও লিগ চ্যাম্পিয়ন করে দিয়েছি, বলতে পারবে না। আমি মোহামেডানে ছিলাম, ওদের এয়ারলাইন্স ট্রফি জিতিয়ে দিয়েছি। আমি যে ক্লাবে গেছি, আমি যে টালিগঞ্জে ছিলাম সেখানেও তাদেরও ট্রফি দিয়েছি আমি। তো সাফল্য পেয়েছি, কিন্তু সেইভাবে মানুষের কর্মকর্তাদের আগ্রহটা পাইনি, এই হচ্ছে ব্যাপার। তুমি মোহনবাগানে যখন ছিলে তখন যদি বলি ওডাফা ওদেরকে সামলাতে গিয়ে একটুখানি না, আমার কোনো অসুবিধা হতো না। ওরা বা আমি যা বলতাম শুনতো, ওরা বুঝতে পারতো যে না, এই কোচটা খেলা বোঝে। আর প্লেয়ারদের তো এমন কথা বলতে হবে যে কথাগুলোর মধ্যে দিয়ে প্লেয়াররা তাদের অনুভূতিটাকে নিয়ে আসতে পারে। এই মানে তখন আমরা যখন মাঠে যেতাম, মানে সেই সময়টা আমরা মাঠে যেতাম তোমার প্র্যাকটিস কভার করতে, তখন তুমি আমাদেরকে ইয়ার্কির ছলে প্র্যাকটিসের পরে বলতে যে ভারতীয় ফুটবলে কি আছে, দুটো লং বল, দুটো সাইড বল হয়। তো আছেই, আর এর বেশি তো ঠিকই তো, আমি তো ভুল বলিনি। কি ভুল, আমার দেখাও না একটা চুনিকের স্বামী আছে, নেই, তাহলে কি হবে? এখন তো মানে সেভাবে তারকার জন্মও হচ্ছে না বলা যেতে পারে বাঙালি। জন্ম হচ্ছে, খোঁজা হচ্ছে না। জেলায় গেলে, আমরা তো জেলায় নানান জেলাতে নানান জায়গায় আমরা প্রাইজে যাই, তো সুতরাং সেখানে তুমি যদি দেখো যে অনেক খেলোয়াড় আছে, প্লেয়ার বাছে কারা, প্লেয়ার চয়েস করতে হয়। ধীরেনদা চুনিদাকে ঠিক করেছিল আমাকে নেবে কি নেবে না, দেখ। হ্যাঁ, ধীরেনদা লোককে রাখতো, চুনি গোস্বামীর মতো লোককে রাখতো। হয়তো তাদের কিছু অ্যাডভান্টেজ তারা নিশ্চয়ই পাবে ক্লাব থেকে, কিন্তু তারা যে প্লেয়ারগুলোকে বলতো চুনিদা মান্নাদা, তাদেরকেই নিত। আজকে আমরা তার ফল পাচ্ছি। কিন্তু এখন কেউ কাউকে ডাকে, কেউ ডাকে না। এখন কোথায় কে বাজছে, আমি নাম বলবো না, মোহনবাগান ক্লাবে কে বাজবে, যে নামগুলো বলবো সেগুলো কিছু জানে ফুটবল কি বল, কিন্তু ওই আমি বললে খারাপ, এই আর কি। বাবুদা, তুমি কোচ হিসেবে মোহনবাগানকে যেরকম সাফল্য দিয়েছো, ইস্টবেঙ্গলকেও কিন্তু একটা সাফল্য এনে দিয়েছো। খেলেছি, একটা চ্যাম্পিয়ন করে দিয়েছি, তো বলতে পারো না, লিগে চ্যাম্পিয়ন করেছি তো। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তুমি 3 মাস ছিলাম। না, আমি জিজ্ঞাসা করবো, তুমি মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে যাওনি কারণ একটা জায়গায় থাকবে, খেলবে। তোমার কি এখন মনে হয় ইস্টবেঙ্গলে কোচ হিসেবে যাওয়াটা তোমার? না না, মনে হয় না। মনে ঠিকই হয় যে আমি ফুটবলকে ভালোবাসি, ক্লাবকে না, ফুটবলকে। সেই ফুটবলটা যদি খেলার সুযোগ কোনো জায়গায় আমায় কেউ দেয়, সে কত বিরোধিতা করেছে, কত বিদ্রুপ করেছে আমার জানার দরকার নেই। তারা সুযোগ দিয়েছে আপনি ফুটবলটা দেখান, সেই ফুটবলটাই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করিয়ে দিয়েছি, তো বলতে পারবে না। যেদিন প্রথম ইস্টবেঙ্গল ক্লাবে গেলে কোচ হয়ে, সমর্থক দেখে সমর্থক ছিল তো, তারা তো খুব ভালো ব্যবহার করেছে ইস্টবেঙ্গল ক্লাবে। তো সাপোর্টার বলো আর তুমি অফিসিয়াল বলো, খুব ভালো ব্যবহার করেছে। আমি সেই অনুযায়ী সাফল্য দিতে পারিনি, মানে আমার উচিত ছিল 2টো ট্রফি জেতা। কি হলো তারপরে ছাড়লে কেন ইস্টবেঙ্গল? ছাড়লাম যে আমরা চ্যাম্পিয়ন হতে গিয়েও পারলাম না, ওই জন্য আর কি ছাড়লাম আর কি। না, আমি শুনেছি তুমি মানে সত্যি ফুটবলটাকে মানে মন থেকে ভালোবাসো বলে। আমি নবাবদার সাথে সেদিনকে কথা বলছিলাম, তো তুমি তো নবাবদার টিমে ইউনাইটেড স্পোর্টসে বহুদিন কোচিং করি, চ্যাম্পিয়ন করেছি একটা এয়ারলাইন্স কাপ নাকি, ওই র্যান্টি ওদের সেই সময়টা, তারপর কার্লোস হার্নান্ডেজের সময়টা তুমি করছিলে, তোমার আন্ডারে সঞ্জয় সেন অ্যাসিস্ট করতো। কিন্তু বিষয়টা হচ্ছে নবাবদার থেকে যেটা শোনা, যে যখন স্পন্সার চলে গেল, প্রয়াগ চলে গেল, বা নবাবদা অনেককেই জিজ্ঞাসা করছে যে কোচ করিয়ে দেওয়ার জন্য কিন্তু টাকা নেই। তো একদিন তোমার কাছে গেল, গিয়ে তোমাকে পুরোটা খুলে বললো যে বাবলুদা টাকা কিন্তু দিতে পারবো না, টাকা নেই। তুমি বললে তোর কাছে কোনোদিন টাকা চেয়েছি বলে তুমি সোজা পরের দিন কোচ, মানে তোমার মন থেকে ভালোবেসে ব্যাপার। না না, আমরা তো ফুটবলটাকে ভালোবাসি,
আমরা ছোটবেলা থেকেই টাকা পয়সা নিয়ে অত ভাবিনি। সুতরাং নবাব ছেলেটা ভালো, নবাব ছেলেটা ভালো। আর ও একা একটা ক্লাব চালাচ্ছে, এটা তো আর্থিক সহযোগিতা করা দরকার গভর্নমেন্টের, সরকারের করা উচিত, নবাবকে সহযোগিতা করা উচিত। এগুলো তো ঠিক করছে না। এটা মমতার তো উচিত যে যে ক্লাবগুলো, যারা আমাদের ক্রীড়ামন্ত্রীর দেখা দরকার এগুলো, যে 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 ধরো চালাতে পারছে না, ফুটবলটা নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আর্থিক সহযোগিতা থাকবে না। এগুলো এক্সপেক্টেড, হচ্ছে না, জানি না। আচ্ছা, জিজ্ঞাসা করব, মোহনবাগানে তুমি তিনটে প্রজন্মের কর্মকর্তা দেখেছো। তিনটে প্রজন্ম মানে ধীরেন্দ্রের আমল দেখেছো, টুটু বসু অঞ্জনদার আমল দেখেছো, এবং এই মুহূর্তে কিছুটা সৃঞ্জয় দেবাশিস ছিল, এখন দেবাশিস। কিভাবে ব্যাখ্যা করবে তিনটে আমল? ধীরেন্দ্রার মতো হওয়া মুশকিল আছে। ধীরেন্দ্র যে ধরনের, ধরো চুনি গোস্বামী, সোহেল মান্না থেকে শুরু করে যে ধীরেন্দ্র, তাদের থেকে তারপরে হাবিব, তারপরে সুধীর কর্মকার, গৌতম সরকার, এত বড় বড় প্লেয়ারদের, প্রসূন ব্যানার্জি, বড় বড় প্লেয়ারদের যেভাবে কন্ট্রোল করতো, এরকম অফিসিয়াল হবে না, আর হবে না, আর পাওয়াও যাবে না। এরা এখন অফিসিয়ালরা একটা হয় কি, মানসিকভাবে কিছু খেলোয়াড় যদি কেউ তর্ক করে, কেউ ঝগড়া, আর ধীরেন্দ্রের সঙ্গে আমরা কম ঝগড়া করেছি, অনেক কথা কাটাকাটি হয়েছে, কিন্তু তার এগেনস্টে ওইখান থেকে ষড়যন্ত্র করার মতো মানসিকতা ধীরেন্দ্রার কোনোদিন ছিল না। কিন্তু এখনকার অনেক আমি নাম বলবো না, অনেক কর্মকর্তা আছে আমাদের ক্লাবেরই, যারা এই মানসিকতাটা গ্রহণ করে যে ওকে নেওয়া দরকার নেই। এটা ব্যক্তিগত একটা, ব্যক্তিগত আক্রোশটা। তুমি একবার মোহনবাগানের ইলেকশনেও পার্টিসিপেট করেছি। হ্যাঁ, পার্টিসিপেট। আমি এমনি দাঁড়ালাম, ঠিক আছে, ভোটে দাঁড়িয়েছিলাম। সেখানে মনমোহন সাপোর্টার আমাকে হারায়নি, হারিয়েছে গোটা দলটাকে। এই কিন্তু এই মুহূর্তে যে চলছে, মানে মোহনবাগান যেভাবে চলছে, মোহনবাগান ক্লাব যেভাবে চলছে, সন্তুষ্ট তুমি? আমি জানি না কিভাবে চলছে, আমি যাই না। আমি গত 6 মাসে ধরতে পারো, আমি 2 দিন গেছি মাত্র। এই 2-3 দিন আগে একবার গেছিলাম, আর তার আগে যাইনি। আমি তো যাই না, যাব কেন? আমাকে তো সে চুনিদাকে যেভাবে ধীরেন্দ্র আগ্রহ দেখাতো, চুনিদা বলো, সনদ শেঠ বলো, এইরকম যারা সিনিয়র প্লেয়ার আছে, তাদেরকে ধীরেন্দ্র যেভাবে মানে আপ্যায়ন করতো, এরা তো জানে না। এরা তো আমরা না গেলে পরেই ভালো। কোনো প্লেয়ার তো এখন আসে না, এক্স প্লেয়াররা আসে না। তার কারণ হচ্ছে যে কর্মকর্তাদের ব্যবহার ভালো না, তারা নিজেদের লোক পছন্দ করে। আর এখন তো রাজনীতির দল চালাচ্ছে, আমি আর নাম বললাম না। হ্যাঁ, মোহনবাগান তো এখন রাজনীতি চালাচ্ছে। রাজনীতিটা যারা চালাচ্ছে, তারা রাজনীতি বানানোই বলতে পারবে না। যে চালাচ্ছে না, আমি তারা রাজনীতি বানানটাও জানে না। কি রাজনীতি, কোথায় কি? মাঠে রাজনীতি হয় না, রাতে মাঠে ক্রীড়ানীতি চলে। সেখানটা দাঁড়িয়ে বাবলুদা, মানে আগে দেখতাম তোমরা মোহনবাগানের রেগুলার যেতে, বিকেল বেলায় লনে বসে চা খেতে, আড্ডা দিতে যেতাম। এখন কোথায় যাবে? এখন এগুলো জানে কিছু? কে কথা বলবে, কার সাথে? রাজনীতি যারা পচা রাজনীতি করে, তারা এসে ক্লাব, মোহনবাগান ক্লাব চালাবে? অসম্ভব। মোহনবাগান ক্লাবের সেই ঐতিহ্য নয়। মোহনবাগান ক্লাবে আমরা যখন যেতাম, তখন ধীরেন্দ্র বসতো, সোহেল মান্না বসতো, চুনি গোস্বামী বসতো, এর আশেপাশে কেউ আসতে সাহস পেত না। সুতরাং এখানে কোথায়? এখানে রাজনীতি করো, তবে তুমি ক্লাবে ঢুকবে। আমি এটা শুনেছিলাম, আমি সেদিন গেছি, আমি দেখি তো কোন এটা আমায় বলে যে দেখি ঢুকো না, একটা লাথি মারতাম তখন আমি। এইসব চলছে এখন ক্লাবে, তাহলে কি করে হবে? একটা ক্লাব থেকে ফুটবলার তৈরি হতো, চুনি গোস্বামী মোহনবাগান থেকে তৈরি হয়েছে, অশোক চ্যাটার্জি মোহনবাগান থেকে তৈরি হয়েছে। তো আজকে সেই তৈরির জায়গা কোথায়? কোনো সময় কোনো এক্স প্লেয়ারকে তাকেই ডাকবে যে পক্ষপাতিত্বমূলক রাজনীতি করবে, সে তাকেই ডাকবে।
এর জন্যই কি মনে হচ্ছে মানে আরেকটা সুব্রত ভট্টাচার্য উঠে আসছে না? আমি জানি না আমার হয়তো আমার চেয়ে ভালো প্লেয়ার ওরা তুলছে, আমি প্লেয়ার আমি বলি দেখার কথা, আমি 17 বছর 4 মাস খেলেছি, ঠিক আছে? মানে আমার কাছে ধারে আসতে পারবে না কেউ, সে যতই চেষ্টা করুক। 17 বছর 4 মাস কেউ খেলতে পারবে না। আমি প্রায় ম্যাচ খেলেছি 1784টা। আমার দেখা কে খেলে তাহলে এত খেলা পর তো চার এবারে বন্ধ কর। আর আর দু একটা ভাইটাল প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আইএসএল এসছে বা আইএসএল আসার পরে কিভাবে দেখছো বাংলার ফুটবলের কি উন্নতি হয়েছে এতদিনে? এখন আমরা 126 র্যাঙ্কিং। না, আমার কথা হচ্ছে ফুটবলের উন্নতি তখনই হবে যখন ছোট টিমের প্লেয়ারদের বড় টিমগুলো গুরুত্ব না দেবে। আমরা তো ছোট টিম থেকে এসেছি মানে আমায় দেখতে হবে ছোট টিমে কে ভালো খেলছে তাকে নিয়ে আসবো। তার জন্য ধীরেন্দা চুনিদাকে রেখেছিল, ওখানে পরিমল দিয়েছিল, হ্যাঁ, এরকম করে প্লেয়ারদের চয়েস এই ছেলেটা ভালো, তাকে নিয়ে পরের বছর চলে আসলো। এখন কোথায়? এখন নেই সব কিছু, এখন কিছু নেই। যে কোথাও কাজ করে, কোথাও ব্যবসা করে, কোথাও নোংরামি করে, এই তারা ঠিক করবে এই প্লেয়ারটাকে নিয়ে আসো আজকে। তারা টেকনিক্যাল ব্যাপারটা বুঝবে না, গতির ব্যাপারটা বুঝবে না, লাভ কি? বাবুদা, ঠিক এইভাবেই মনে হয় সুনীল ছেত্রীরও উত্থান মোহনবাগান ক্লাবে তোমার হাত ধরে। না, সেটা সুনীলকে আমি একদিন প্র্যাকটিস দেখেছিলাম, একদিন প্র্যাকটিস এসেছিল, তো এসে দিয়ে একটা ছেলে প্রথম দিন এসেই একটা চাইনিজ ভলি মারছে, মানে শ্যামতাবার বলি। আমরা সেটা ভালো, একে নিয়ে নাও। আজকে ওকে নিয়েছি, ও নিজের সাধনায় অধ্যবসায় নিজে বড় হয়েছে, ঠিক আছে, ভালো ভালো থাক। সেই সুনীল ছেত্রী এখন ভারতীয় ফুটবলের পোস্টার বয়। আর যেদিন প্রথম জানতে পারলে যে সুনীল তোমার মেয়ের সঙ্গে প্রেম করে, সেদিন কি ভালো লেগেছিল না কেরম রিয়াকশন? না, সেগুলো তো বিয়ে দিয়ে দিয়েছি তো। সেই সময়ের কথা না না, সেরকম ওগুলো আমরা খুব একটা সুনীল ছেলে তো ভালো, ভালো ছেলে, ছেলে খারাপ না, ছেলে খুবই ভালো, কিন্তু আমি এইসব নিয়ে ভাবিনি। আমি ভালো ছেলে হলে পরে ঠিক আছে। আচ্ছা বাবলুদা, আমি শেষ প্রশ্ন করব তোমাকে, যে এখন তোমার বয়স হয়ে গেছে, অনেকটাই বয়স হয়ে গেছে, কিন্তু তাও ফুটবলের ভালোবাসা, ফুটবলের নেশা, মানে প্রত্যেক রোববার আমি জানি তুমি শ্যামনগরে তোমার একাডেমিতে বাচ্চাদেরকে ফুটবল শেখাতে যাও। এই স্পিরিটটা কি করে ধরে রেখেছো এবং বাচ্চাদেরকে শিখাচ্ছ, এখনো ফুটবলার তৈরি করতে চাইছো? না, ফুটবলার বাচ্চারা একেবারেই বাচ্চা তো, গ্রামের ব্যাপার, দারিদ্রতা আছে। বাচ্চাদের জন্য এই সামনের সপ্তাহতে আমার গ্লুকোজ জল নিয়ে যেতে হবে। না, ওরা খাবে কত, বাচ্চা পয়সা নেই ওদের, যা বল আমিই কিনে দিই সব কিছু। মাঠ আমি বলে দিয়েছি, করে দিয়েছি ওদের। এই রোববারে যাব, গিয়ে একটু দেখতে হবে। ওদের ট্যালেন্টেড থাকলে পরে তাদেরকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে কোথাও না কোথাও দিতে হবে আর কি। এই আর মোহনবাগান যে ফুটবলটা খেলছে, চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় চ্যাম্পিয়ন হবেই, যতই যাই হোক। হ্যাঁ, প্রায় সামনে চলে এসেছে। ভালো, মোহনবাগান চ্যাম্পিয়ন হলে তো ভালো, চ্যাম্পিয়ন হওয়াটাই তো উচিত। ভালো, অনেক সময় আমরাও চ্যাম্পিয়ন হতে পারিনি, আর এরা যদি হয় তো খুবই ভালো হবে, তাই আমি খুব খুশি হব। কিন্তু ভারতীয় ফুটবল সেভাবে এগোচ্ছে না, এটা কিন্তু সবাই বলছে। বিশেষ করে এখন যেসব বিদেশির মান, তুমি বারবার বলো বিদেশি। না না, পদ্ধতি ভুল, এ পদ্ধতিতে ভুল করছে, এআইএফএ পদ্ধতি ভুল করছে। কিছু সময় সব বলে তো লাভ হবে না। কল্যাণ চৌবে এখন দায়িত্ব। না, কল্যাণ চৌধুরী কিছু করার নেই, ও পেশারে আছে, ও তো চারিদিকে সব রাজ্যেরই লোক ওর পাশে আছে, যা আর ওদের ছাড়া ওরা না বললে ও নাই বলতে হবে। কল্যাণ চৌবে তো ফুটবলের উন্নয়ন কিভাবে করতে হবে জানি না, কতটা জানে। ওর উচিত ছিল আলোচনা এআইএফএ করে প্রত্যেক রাজ্য থেকে একজন করে সিনিয়র ফুটবলার, যারা ফুটবলটা ভালো খেলেছে, তাদেরকে সঙ্গে মিটিং করে তাদের সঙ্গে জিজ্ঞাসা করা কিভাবে ফুটবলার তৈরি করা যায়। এটা করছে না এরা।
আর শেষ যেটা যে কোচ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি সঞ্জয় সেন বাংলাকে সাফল্য এনে দিল। তুমি তো একটা সময় বিশ্বাস কি যা বললেন, বাংলাকে চ্যাম্পিয়ন, আর বাংলাকে চ্যাম্পিয়ন তো 100 বার 100 জনকে উড়ে চাপতে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন হল নয়, ও তা আমি পরপর 6 বার হয়েছি, তার মধ্যে 2 বার সেরা খেলোয়াড়। কোথায় না বাঙালি কোচ এখন তো সেভাবে দেখা যায় না, তুমি কাকে মনে করো আর কি, কারণ সবই তো বিদেশ থেকে আনা কোচই। না বিদেশি কোচে এখন কোথায়, দেশি কোচই বা কোথায়, এরকম আহামরি কিছু নেই আর কি। যাই হোক, সুযোগ দেয়নি, আমাকে দেয়নি, আর ইচ্ছে করেই দেয়নি, আমাকেও দেয়নি, ভৌমিককেও সরিয়ে দিয়েছিল। ভৌমিক নয় মারা গেছে, ঠিক আছে, খুবই খারাপ এটা, এখানে সুরজিৎটাও মারা গেল। সব মিলিয়ে মিশিয়ে বাঙালি কোচ নেই, এর জন্য দায়ী কিন্তু ক্লাবগুলো। আজই ইস্টবেঙ্গল ক্লাবে মনোরঞ্জন ভট্টাচার্য এত বছর খেলেছে, ইস্টবেঙ্গল ক্লাব ওকে কোচিং কোর্সটা ও 3 সপ্তাহ, আমি তো 2টো রাউন্ড পাস করেছিলাম, আমি তো ফাইনাল রাউন্ড যাইনি ভাগ। কিন্তু এটা ইস্টবেঙ্গল ক্লাবের উচিত ছিল, মহামেডানের উচিত ছিল, ওদের নিজস্ব খেলোয়াড় ছিল, মহিদুল ইসলাম ছিল একটা সময়, মনোরঞ্জন ভট্টাচার্য আছে, এদেরকে করাক, এদের দিয়ে কোচিং করাক। কি করাচ্ছে বিদেশি কোচ এসে? একটা জায়গায় দেখা যায় ফুটবলে ডেভেলপ করিয়েছে, একটা 3টে পাস পারফেক্ট খেলতে পারে না, কিভাবে খেলতে হয়, কিভাবে পা দিয়ে মারতে হয়, পায়ের তখন কি অ্যাকশন, এসব কিছু শেখায় না। খালি পয়সা লোটার জন্য আসছে, আর তোরা সাপোর্ট করছিস, ঠিক আছে চল। একদম। এটা শেষ প্রশ্ন যেটা হচ্ছে সমর্থক যাদের জন্য বাবলু ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য হয়েছে, তাদেরকে কি বলবে? কারণ তারাও আশায় থাকে ফুটবলের। আজ সমর্থক না থাকলে আমার কোনো ভ্যালু নেই তো, আমি তো জানি, আমি মোহনবাগান মাঠে যদি কোনো সময় একটা গোল করে থাকি, সমর্থকরা মাঠে দাঁড়িয়ে থাকতো অন্তত 1 ঘন্টা, আমি ড্রেস করে বেরোলে আমাকে ওই নিয়ে হয়ে করবে। সুতরাং সাপোর্টার ছাড়া ফুটবল হবে না তো। আমি বলছি এটা ক্রিকেট নয়, এটা ফুটবল। ফুটবল সাপোর্টার যখনই খেলোয়াড় সাকসেস হবে তখনই সাপোর্টার চিৎকার করবে, উল্লাস করবে, এগুলোই পাওনা, আর কিছু নেই তো। একদমই। আর এই পাওনা সমর্থকদের ভালোবাসা, আর সেই ভালোবাসার জন্যই কিন্তু মোহনবাগানের ঘরের ছেলে থেকে সুব্রত ভট্টাচার্য, তার এই স্টারডাম, তার এই সাফল্য, আর তার এই সমস্ত কিছু সবটাই হচ্ছে ফুটবল। আর তার পিছনে অবশ্যই তিনি কৃতিত্ব দেন মোহনবাগান জনতাকে, কারণ তার এই যে খাটনি, এই যে বেড়ে ওঠা, এই যে তার পরিশ্রম করে এরকম একটা পর্যায়ে পৌঁছানো, তার জন্য তিনি কিন্তু মনে করেন একটা অবদান অবশ্যই মোহনবাগান সমর্থকদের রয়েছে। কারণ তারা গ্যালারি থেকে যখন চিৎকার করতো সুব্রত সুব্রত, বাবলু বাবলু বলে, তখন কিন্তু আরও উদ্যম, আরও উন্মাদনায় ফুটতে ফুটতে সুব্রত ভট্টাচার্য মোহনবাগান দুর্গ, মোহনবাগান ডিফেন্সটা সামলাতো। আর সেখান থেকে আজ আমরা সেই সমস্ত জিনিস, মোহনবাগানে সুব্রত ভট্টাচার্যের একটা দীর্ঘ ইতিহাস, দীর্ঘ কেরিয়ার নিয়ে কথা বললাম সুব্রত ভট্টাচার্যের সঙ্গে, কিংবদন্তি সুব্রত ভট্টাচার্যের সঙ্গে, এবং তিনি কিন্তু তার জীবনের অনেকগুলো পাতা, স্মৃতির পাতা উল্টে অনেকগুলো কথাই আমাদের বলে দিলেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন প্যারালাল স্পোর্টস।